ঠান্ডা লেগে আমার ভয়েসের অবস্থা নাজেহাল। তবু আমি কষ্ট করে তোমাদের জন্য এত বড় একটা পার্ট বানিয়েছি। তাই তোমাদেরও উচিত বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়া। আর সৎ ভাইয়ের অত্যাচার এই স্টোরিটাতে আমি আমার প্রত্যাশামূলক সাপোর্ট পাচ্ছি না তোমাদের থেকে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি উৎসাহ পাই এই স্টোরিটা বানাতে। নতুবা আমি এই স্টোরি আর কন্টিনিউ করব না। আমার বিয়ে মানে আপনি সব কি বলছেন গিন্নিমা? তিনি ঠোঁটের কোণে এক কুৎসিত বিজয়ী হাসি ফুটিয়ে তের দিকে কয়েক পা এগিয়ে এলেন। তার চোখে মুখে তখন এক তীব্র তাচ্ছিল্য। হ্যাঁ, তোর বিয়ে। আমি আর জমিদার বাবু মিলে অনেক ভেবেচিন্তেই তোর বিয়ের এই সিদ্ধান্ত নিয়েছি। আর আশা করি আমাদের দেওয়া এই আশ্রয়ে বড় হয়ে তুই অন্তত এই বিয়েতে দ্বিমত করবি না, মুখ বুজে রাজি হবি। তের চোখে পানি টলমল করে উঠল। জাঙ্কুকের দেওয়া আঘাতগুলো সে কোনো মতে সয়ে নিয়েছিল, কিন্তু এখন তাকে অন্য কারো হাতে চিরতরে তুলে দেওয়া হচ্ছে ভাবতেই সে শিউরে উঠল। সে মিনতি ভরা গলায় বলল, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না গিন্নিমা। আমার বয়সটাই বা কত যে আপনারা হঠাৎ করে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমি এই বাড়িতে কাজের মেয়ে হয়েই থাকতে চাই। জেনির গলার স্বর এক পলকে কঠোর হয়ে উঠল। তের এই অবাধ্যতা তিনি একদমই পছন্দ করলেন না। তিনি ধমকের সুরে বললেন, তোর কাছ থেকে এত কথা শুনতে চাই না। পাত্রপক্ষকে কথা দেওয়া হয়ে গেছে। আমাদের মান সম্মানের ব্যাপার জড়িত আছে এর সাথে। তোকে এই বিয়ে করতেই হবে, ব্যাস। তের মনের ভেতর তখন আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। সে চোখের পানি মুছে সোজা জেনি চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, পাত্র কি? কার সাথে আমার বিয়ে ঠিক করেছেন আপনারা? নিশ্চয়ই ভালো কারোর সাথে আমার বিয়ে ঠিক করেননি আপনারা। জেনির মুখে এবার এক কৃত্রিম ও নাটকীয় আফসোসের ভাব ফুটে উঠল। সে হাত নাড়িয়ে বলতে লাগলো, না না, আমরা কি তোর খারাপ চাই নাকি? এতগুলো বছর এই বাড়িতে থাকলি আর আমাদের উপর তোর এই বিশ্বাস? যদি খারাপই চাইতাম তাহলে তো রাস্তাঘাটের কোনো গরিব দিনমজুরের সাথে তোকে বিয়ে দিয়ে বিদায় করে দিতাম। কিন্তু আমরা তো তোর ভালো চাই, তাই মস্ত বড় এক বড় লোকের সাথে তোর বিয়ে ঠিক করেছি। সেখানে রাজকীয় হালে থাকবি তুই, সারা জীবন সুখে কাটবে তোর। জেনি মুখে যতই মধুর কথা বলুক না কেন, তে খুব ভালো করেই জানে এই জেনি বা কাই কোনোদিন তের ভালো চাইতে পারে না। যে মা নিজের সন্তানকে একসময় চাকুকের মতো পশুর ঘরে ঠেলে দিতে পেরেছিল, সে আজ তের জন্য হিতৈষী সাজছে। নিশ্চয়ই এর পেছনে তাদের কোনো গভীর ও ভয়ঙ্কর স্বার্থ লুকিয়ে আছে। তাছাড়া বড়লোক শব্দটা শোনা মাত্র এদের মাথায় এক ঝটকায় সেই আটখানা বিয়ে করা বোগামের কথা মনে পড়ে গেল। তের বুকের ভেতরটা ভয়ে একদম পাথর হয়ে গেল। তবে কি তারা ওই নিষ্ঠুর লম্পট বুড়ো জমিদার বোগামের সাথেই তার বিয়ে ঠিক করেছে? নিজের স্বার্থের জন্য তেকে একটা জীবন্ত লাশে পরিণত করতে চলেছে তারা? তের গলার স্বরটা তখন কাঁপছিল। সে চোখের পানি মুছে বুকের ভেতরের শেষ সাহসটুকু একজোড়া করে জেনির দিকে তাকিয়ে তীব্র এক আশঙ্কায় জিজ্ঞেস করলো, লোকটা কি জমিদার বাবুর সেই বন্ধু বোগাম সাহেব গিন্নিমা? জেনি ঠোঁটের কোণে এক পৈশাচিক ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তের চিবুকটা হাত দিয়ে উঁচিয়ে ধরে তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, তোর বুদ্ধির তো তারিফ করতে হয় দেখছি। একদম ঠিক ধরেছিস, ওনার সাথেই তোর বিয়ে হবে। কত বড় সাম্রাজ্যের মালিক উনি, তা জানিস? তোর কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না। মুহূর্তের মধ্যেই তের পায়ের তলা থেকে আস্ত পৃথিবীটা সরে গেল। তার চোখের সামনে চারপাশের সবকিছু বনবন করে ঘুরতে লাগলো। বুকের ভেতরটা এমনভাবে ধক করে উঠল যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার হৃৎপিণ্ডটা এফোর ওফোর করে দিয়েছে। এক তীব্র অবশ করা ভয় তার সারা শরীরে বিদ্যুতের মতো খেলে গেল। যে লোকটার আটখানা বিয়ের ইতিহাস বিষাক্ত, যে মেয়েদের জীবন ছারখার করার জন্য কুখ্যাত, তার গলায় তাকে ঝুলে পড়তে হবে। সবচেয়ে বড় তীব্র আঘাতটা লাগলো তার মনে। জন্মদাত্রী মা, নিজের গর্ভধারিণী মা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কোন মা পারে নিজের সন্তানকে জেনে শুনে এমন এক নরপশুর খাঁচায় বন্দি করতে? মা শব্দটার প্রতি তের শেষ যেটুকু শ্রদ্ধা ছিল তা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। তে কান্না করতে করতে বলল, না না না, আমি বিয়ে কিছুতেই করব না। গিন্নিমা, দয়া করুন আমার উপর। আমার জীবনটা এভাবে জেনে শুনে নরকে ঠেলে দেবেন না গিন্নিমা। তোর ভালো মন্দ বিচার করার অধিকার তোকে কে দিয়েছে? তোর এই বিয়ে করতেই হবে, সেটা হোক হিতে নয়তো ব্যহিতে। জমিদার বাড়ির অবাধ্য হওয়ার ফল ভালো হয় না, তা তো জানিস। জেনি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হন হন করে চলে যেতে নিলেন। তখন তে সমস্ত লোকলজ্জা আর আত্মসম্মান ভুলে এক ঝটকায় মাটিতে আছড়ে পড়ল। সে দুহাতে জেনির পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
মা, মা দয়া করো মা, তুমি যা বলবে আমি সারা জীবন এই বাড়ির দাসী হয়ে তাই করব মা। তবু এমন একটা পশুর সাথে আমায় বিয়ে দিও না মা, দোহাই লাগে তোমার। নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিও না মা, তোমার দুটি পায়ে পড়ি মা, একটা বার দয়া করো মা। জেনির জায়গায় অন্য কোনো সাধারণ নারী হলে হয়তো তের এই বুক ফাটা আর্তনাদ আর তার এই অশ্রুসজল চোখ আর মা ডাক শুনে ভেতরের সুপ্ত মাতৃত্ব জেগে উঠত। মায়ের কলিজা হয়তো কেঁপে উঠত সন্তানের এই করুণ আকুতিতে। কিন্তু টাকার লোভ আর অন্ধ অহংকার জেনিকে এক পাথরের মূর্তিতে রূপান্তর করেছে। তার হৃদয়ে দয়ামায়ার কোনো স্থান নেই। সে এক ঝটকায় তের হাত দুটো নিজের পা থেকে পাষাণের মতো ছেড়ে ফেলে দিল। তেকে মাটিতে ফেলে রেখে সে এক পাও না থেমে চলে গেল। জেনি চলে যাওয়ার পর তের চারপাশের পুরো পৃথিবীটা এক নিশ্ছিদ্র কালো অন্ধকারে ঢেকে গেল। সে বাগানের ধুলোবালির মধ্যেই উপর হয়ে পড়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল, কিন্তু সেই পানি মোছার মতো কেউ ছিল না। তার চারপাশের বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। প্রতিটি নিঃশ্বাস নিতে বুকটা ফেটে যাচ্ছে। এই চরম অসহায়ত্বের মুহূর্তে এক অদ্ভুত বৈপরীত্যের অবাধ্য মনটা ছুটে গেল সুদূর ইন্ডিয়ায় থাকা জাঙ্কুকের কাছে। তে চোখের সামনে ভেসে উঠল সেই মধুর রাতের সেই চেনা ঘর, সেই টিমটিমে আলো আর জাঙ্কুকের সেই কোমল চেহারাটা। মনে পড়ে গেল জাঙ্কুকের সেই ফিসফিসানি, কালকে চলে যাব, তোকে আর কেউ এভাবে ক্ষতবিক্ষত করবে না। তে ঠোঁট দুটো কেঁপে উঠল। সে মনে মনে ঢুকরে কেঁদে বলল, আপনি তো বলেছিলেন সাহেব, আপনার পর কেউ আমাকে ক্ষতবিক্ষত করবে না। তবে কেন আপনার মামাকে এভাবে এমন এক নরকে পাঠাচ্ছে? আপনি কোথায় সাহেব? একটার বার এসে আমাকে এই নরক থেকে বাঁচান। আপনার দেওয়া সেই ক্ষত, সেই তীব্র যন্ত্রণা সহ্য করার ক্ষমতা হয়তো আমার আছে, কিন্তু কিন্তু অন্য কারো ছোঁয়া যে আমাকে জ্যান্ত মেরে ফেলবে সাহেব। একটা বার ফিরে আসেন সাহেব। কিন্তু তের সেই আকুল আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। বাগান জুড়ে কেবল ঝিঝি পোকার ডাক আর তের নিঃশব্দ কান্নার হাহাকার বাতাসে ভেসে বেড়াতে লাগলো। সে এক জীবন্ত লাশ হয়ে ধুলোয় মিশে রইল, যার ভাগ্যের ফয়সালা ইতিমধ্যেই অন্য কেউ করে ফেলেছে। বাগানের ধুলোবালি থেকে তেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে অন্দরমহলের একটা অন্ধকার ঘরে বন্দি করা হলো। সেই খবর রান্নাঘরে পৌঁছাতে বিন্দুমাত্র সময় লাগেনি। সাহানা আর মোমো যখন শুনলো যে তের বিয়ে ওই নরপশু বোগামের সাথেই ঠিক হয়েছে, তখন এক মুহূর্তের জন্য ওদের দুজনেরই অন্তরাত্মা কেঁপে উঠল। ওদের হাতের বাসনকোসন মাটিতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। মোমো স্তব্ধ হয়ে খাটের কোণে বসে পড়ল, আর সানা নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। তের সে নিষ্পাপ স্নিগ্ধ মুখটা ওদের সামনে ভেসে উঠল। যে মেয়েটা মাত্র কয়েকদিন আগেই জাঙ্কুকের দেওয়া পৈশাচিক ক্ষতগুলো কোনো মতে সয়ে একটু সুস্থ হয়েছিল, তাকে আবার একটা জীবন্ত লাশে পরিণত করার আয়োজন চলছে। সানা চোখের পানি মুছতে মুছতে রাগে আর ক্ষোভে ফিসফিসিয়ে মোমোকে বলল, মোমো বউ, গিন্নিমা একটা মানুষ নাকি ডাকিনি? কোনো জন্মদাত্রী মা কিভাবে নিজের পেটের সন্তানকে ওই বুড়ো পশুর কাছে ছুড়ে দিতে পারে? ওনার কি একটুও কলিজা কাঁপলো না? ওই বোগাম একটা কষাই, ওকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে গো। টাকার লোভ আর বড় ঘরের অহংকার গিন্নিমাকে অন্ধ বানিয়ে দিয়েছে রে সানা। ও তো দেখে কোনোদিন নিজের মেয়ে হিসেবে স্বীকারই করেনি, শুধু একটা আপদ ভেবেছে। এখন ছোট সাহেব ইন্ডিয়া চলে গেছে, এই সুযোগে ও থেকে চিরতরে বাড়ি থেকে সরিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে। আমরা কি হাত গুটিয়ে বসে বসে তেরই সর্বনাশ দেখবো মোমোপু? কিছু একটা তো করতে হবে। চলো আমরা তেকে নিয়ে এই রাতেই জমিদার বাড়ি থেকে পালিয়ে যাই, যেখানে হোক চলে যাব, অন্তত মেয়েটার জীবনটা তো বাঁচবে। আস্তে সানা, দেয়ালেরও কান আছে। তুই কি পাগল হয়েছিস? এই জমিদার বাড়ির কড়া পাহারা গলে তুই তেকে নিয়ে পালাবি কিভাবে? যদি ধরা পড়িস, জমিদার বাবু তোদের দুজন কি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবেন। মাথা ঠান্ডা কর, আমাদের এমন কিছু করতে হবে যাতে কেউ টের না পায়। তারা দুজনে যখন তের সাথে দেখা করার জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই অন্ধকার ঘরের দিকে পা বাড়ালো, ঠিক তখনই জেনির বিশ্বস্ত দুই লাঠিয়াল এসে ওদের পথ আটকে দাঁড়ালো। বড় গিন্নির কড়া আদেশ আছে, বিয়ের আগে এই ঘরের ধারে কাছেও কেউ ঘেঁষতে পারবে না। তোমরা নিজেদের কাজে যাও। জেনি খুব ভালো করেই জানেন যে সানা আর মোমো তের কতটা আপন। ওরা যে কোনো একটা গন্ডগোল পাকাতে পারে কিংবা তেকে পালাতে সাহায্য করতে পারে, তা জেনি আগে থেকেই আজ করতে পেরেছিলেন। তাই তিনি শুধু ওদের দেখাই করতে দিলেন না তা নয়, তের ঘরের দরজায় মস্ত বড় একটা লোহার তালা ঝুলিয়ে দিলেন এবং বাইরে দিন রাত লাঠিয়াল পাহারার ব্যবস্থা করলেন।
তেকে সম্পূর্ণ একলা এক অন্ধকার ঘরে বন্দি করে রাখা হলো, যেন সে আত্মহত্যার চেষ্টা করারও সুযোগ না পায়। এদিকে তের চোখের পানি শুকিয়ে গেছে, সে এক নিথর পাথরের মতো ঘরের মেঝেতে পড়ে রইল। আর প্রাসাদের বাইরে বাঁশির সুর বাজার তোড়জোড় শুরু হলো। দেখতে দেখতে সেই অভিশপ্ত বিয়ের দিনও ঘনিয়ে আসতে লাগলো, আর তের জীবনের উপর গভীর কালো অমাবস্যার ছায়া নেমে এলো। বিয়ে ঠিক আগের দিন রাত, পুরো জমিদার বাড়ি যেন আলোর বন্যায় ভেসে যাচ্ছে। উঠানে বড় বড় ঝাড়বাতি টাঙানো হয়েছে, গেটের বাইরে বাঁশির সুর সাদা হচ্ছে। আগামীকাল সকালেই প্রোগ্রামের সাথে তের বিয়ে। পুরো প্রাসাদের এই হইচই আর ব্যস্ততার মাঝে ড্রয়িং রুমে সেই বড় কালো রঙের টেলিফোনটা সশব্দে বেজে উঠল। জেনি তখন ওখানেই দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন। ফোন বাজতেই তিনি হন্তদন্ত হয়ে রিসিভারটা কানে তুললেন। ওপাশ থেকে ভেসে এলো জাঙ্কুকের গম্ভীর ও ক্লান্ত কণ্ঠস্বর, কিন্তু এই পাশের কোলাহল আর বাজনার আওয়াজ জাঙ্কুকের কান এড়ায়নি। হ্যালো মা। ওপাশে এত হইচই কিসের বাজনা বাজছে বাড়িতে? জাঙ্কুকের প্রশ্নে জেনির বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখে এক কৃত্রিম মধুর হাসি ফুটিয়ে বললেন, আরে বাবা, তেমন কিছু না। ওই যে, আসলে তোমার শেহুন আঙ্কেলের কথা মনে আছে না? ওনারা সপরিবারে কাল পরশু আমাদের এখানে বেড়াতে আসবেন। অনেকদিন পর বড় কোনো মেহমান আসছে, তাই তোমার বাবা আর আমি মিলে একটু ঘরদোর গোছগাছ করাচ্ছি আর কি। ফোনের ওপাশে থাকা জাঙ্কুকের ব্রুজোরা কুঁচকে এক হয়ে গেল। সামান্য একজন মেহমান বেড়াতে আসার জন্য পুরো বাড়ি আলো দিয়ে সাজাতে হবে আর বাজনা বাজবে? কথাটা তার মোটেও পছন্দ হলো না। জমিদার বাড়ির প্রতিটি রীতিনীতি তার নখদর্পণে। তবুও দূরদেশে থাকায় বেশি সাত পাঁচ না ভেবে জাঙ্কুক আসল প্রসঙ্গে এলো। যার বিরহে তাকে প্রতি রাতে ইন্ডিয়ায় পুড়িয়ে মারছে, তার নামটাই উচ্চারিত হলো জাঙ্কুকের ঠোঁটে। তে কোথায় মা? ওকে একটু টেলিফোনের কাছে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। তে শব্দটা শোনা মাত্রই জেনি ঘামতে শুরু করলো। তের সাথে যদি জাঙ্কুক একবার কথা বলে ফেলে, তবে তো তেই সব ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেবে। আর জাঙ্কুক জানতে পারলে যে এই রাতেই ঘোড়া ছুটিয়ে ইন্ডিয়া থেকে চলে আসবে, তা জেনি খুব ভালো করেই জানেন। জেনি গলার স্বর স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে এক কৃত্রিম হাসি দিয়ে বললেন, আসলে বাবা, তেতে এখন ঘরে নেই, ওকে একটু বাইরে পাঠিয়েছি। ওই যে আমাদের সকিনা খালা আছে না, ওনার শরীরটা নাকি খুব খারাপ, তাই তেকে খালার বাসায় পাঠিয়েছি সানার সাথে, বলকে একটু দেখে আসতে। মুহূর্তের মধ্যে ও পাশে থাকা জাঙ্কুকের চোখের চাউনি বদলে গেল, তার চোয়াল শক্ত হয়ে এলো। রাগ আর এক অজানা আশঙ্কায় তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। মায়ের দেওয়া এই উত্তরটা তার মোটেও পছন্দ হয়নি, বরং তার ভেতরের সন্দেহটাকে আরও বাড়িয়ে দিল। কেন মা, প্রাসাদে কি লাঠিয়াল আর প্রহরীর অভাব পড়েছিল যে তেকে রাতের বেলা বাইরে পাঠাতে হলো? তাছাড়া ইন্ডিয়া আসার আগে আমি নিজে সবাইকে কড়া ভাষায় নিষেধ করে এসেছিলাম, তেকে যেন কোনো অবস্থাতেই এই প্রাসাদের বাইরে এক পাও না পাঠানো হয়। তবুও কার অনুমতিতে ওকে বাইরে পাঠানো হলো মা? উত্তর দাও। জাঙ্কুকের এই রুদ্রমূর্তি আর হার নামানো কণ্ঠস্বর শুনে ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা জিনির কপাল দিয়ে তখন ঠান্ডা ঘাম ঝরতে শুরু করেছে। তিনি বুঝতে পারলেন জাঙ্কুকে শান্ত করা এবার এত সহজ হবে না। জাঙ্কুকের চড়া গলা শুনে জেনি সাময়িকভাবে ঘাবড়ে গেলেও নিজের গলার স্বরকে যতটা সম্ভব শান্ত আর স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। তিনি অতি আদুরে গলায় বললেন, আসলে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? একটু বিশেষ দরকার ছিল বলেই তো পাঠিয়েছি। আচ্ছা ওসব ছাড়ো, একটা কাজের কথা শোনো না। ন্যান্সি ভাবি গতকাল বলেছিলেন রোজিমা নাকি তোমাকে ইন্ডিয়ার নম্বরে টেলিফোন করেছিল, তা কথা হয়েছে ওর সাথে? মায়ের মুখ থেকে রোজের নামটা শোনা মাত্রই জাঙ্কুকের মেজাজটা এক নিমেষে তিতকুটে হয়ে গেল। সে সংক্ষেপে আর চরম অবহেলায় জবাব দিল, না। কেন বাবা, কথা বললে কি হতো? তোমরা দুজন তো ছোটবেলার বন্ধু। তাছাড়া তোমাদের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, তবে আমাদের দুই পরিবারেরই কত বড় মঙ্গল, তা তো তুমি জানো। রোজের বাবাও তো। মায়ের এই বৈষয়িক আর সম্পত্তির লোভের কথাবার্তা শুনে জাঙ্কুকের ভেতরের বিরক্তি এবার চরমে পৌঁছালো। রোজের মতো অহংকারী আর উগ্র মেয়েকে সে কোনোদিনই সহ্য করতে পারত না, আর এখন তো তের ওই স্নিগ্ধ মায়া তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তে এখন তার তীব্র আসক্তি, তার প্রতি রাতের অনিয়ন্ত্রিত তৃষ্ণা। এখন তেকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবা তো দূর, নাম শুনতেও তার গা জ্বলে ওঠে। মা, আমি এইসব বিষয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। আমি আর রোজে বন্ধু হিসেবে ঠিক আছি, তার বেশি কিছু কোনোদিন সম্ভব নয়। আর শোনো,
এখনই প্রাসাদের প্রহরী পাঠাও থেকে সকিনা খালা বাড়ি থেকে নিয়ে আসার জন্য। আমি লাইনে আছি, ও ফিরে এলে আমি ওর সাথে কথা বলবো, ব্যাস এটাই আমার শেষ কথা। জাঙ্কুকের এই অনমনীয় জেদ দেখে জেনির বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো আর এক মুহূর্ত কথা বাড়ালেই সব তথ্য ফাঁস হয়ে যাবে। সে তড়িঘড়ি করে বলল, আরে না, মানে এর সাথে কথা না হয় পরে কোনোদিন বলে নিও বাবা, এখন রাত হয়েছে, প্রহরীরা সবাই অন্য কাজে ব্যস্ত। আচ্ছা আমি বরং এখন রাখি, হ্যাঁ বাড়িতে বড্ড কাজ পড়ে আছে বাবা, তুমি নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। জাঙ্কুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জেনি ঝট করে টেলিফোনের রিসিভারটা ক্রডলে নামিয়ে রাখলেন। টেলিফোনটা কেটেই তিনি বুক ভরে এক দীর্ঘশ্বাস ফেলে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কপাল থেকে শাড়ির আঁচল দিয়ে ঠান্ডা ঘাম মুছতে মুছতে ভাবলেন, আর মাত্র একটা রাত, কাল সকালটা পার হয়ে গেলেই ওই আপদ বিদেয় হবে। এদিকে সুদূর ইন্ডিয়ায় এক বিলাসবহুল হোটেলের বদ্ধ ঘরে হাতের রিসিভারটা কানে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। ফোনের ওপাশ থেকে ভেসে আসা টুটু শব্দটা তার কানে এক অদ্ভুত বিপদের সংকেত দিচ্ছিল। মায়ের এই তড়িঘড়ি করে ফোন কেটে দেওয়া, থেকে প্রহরী ছাড়া রাতের বেলা বাইরে পাঠানো, আর বাড়িতে অকারণ উৎসবের মেজাজ, সবকিছু মিলিয়ে জেনির হাব জাঙ্কুকের কাছে মোটেও সুবিধা ঠেকলো না। তার মনের গহীনে কোথাও একটা খটকা লাগতে শুরু করলো। একটা তীব্র কুডাক ডেকে উঠলো তার অবাধ্য মন। কেন জানি না আজ রাতটা তার বুকটা কেমন জানি খালি খালি লাগছে। এক অজানা আশঙ্কায় মনটা ছটফট করে মরছে। ইন্ডিয়া আসার পর থেকে তার স্মৃতিগুলো তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না। থেকে ছাড়া প্রতিটা রাত কাটানো তার জন্য বিষাদময় আর অসম্ভব কষ্টকর হয়ে উঠেছে। জাঙ্কুক জানালার বাইরে তাকিয়ে অন্ধকার আকাশের দিকে তাকালো। তার মনে হতে লাগলো জমিদার বাড়িতে এমন কিছু একটা ঘটছে যা তার চোখের আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার একমাত্র আসক্তি তে। এদিকে বন্ধ ঘরের ভেতর তের অবস্থা দিন দিন আরো করুণ হয়ে উঠছে। গত দুদিন ধরে এক ফোঁটা পানিও তার গলা দিয়ে নামেনি। ঠিক মতো না খেয়ে আর অবিরাম কান্না করায় তার পুরো শরীরটা লতা গাছের মতো নেতিয়ে পড়েছে। দিন রাত অঝরে ঝরে পড়া চোখের পানিতে তার চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে। ডাগর চোখ দুটোর নিচে পড়েছে ঘন কালো কালি। অবহেলা আর অনাহারে সেই রূপের রানীদের মুখখানা এক নিমিষে শুকিয়ে যেন এতটুকু হয়ে গেছে। এই অন্ধকার খাঁচায় বন্দি থাকা অবস্থায় বাইরের দুনিয়ার সমস্ত কোলাহল তার কানে বিষ ঢালছিল। তার অবশ মস্তিষ্কে কেবলই ঘুরপাক খাচ্ছিল জাঙ্কুকের সাথে কাটানো শেষ রাতের সেই মায়াবী মুহূর্তগুলো। জাঙ্কুকের সেই কোমল চাহনি, তার তপ্ত নিঃশ্বাস আর ঠোঁটের সেই মায়াবী ছোঁয়া যেন এখনও তার সারা শরীরে লেগে আছে। তে খাটের খুঁটিটা জড়িয়ে ধরে মাটির মেঝেতে বসে রইল। শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে সে ফিসফিসিয়ে নিজের মনের কথাগুলো বলতে শুরু করলো, যেন সুদূর ইন্ডিয়ায় থাকা জাঙ্কুকের কাছে এই আর্তনাদ পৌঁছে যাবে। আপনি যখন ফিরে আসবেন, এসে আর আপনার এই তেকে খুঁজে পাবেন না। জানি না কখন আপনি আমাকে সত্যি নিজে ভেবেছিলেন কিনা, নাকি কেবলই এক রাতের দাসী মনে করেছিলেন। তবে আমি যে মনে মনে নিজেকে সম্পূর্ণ আপনার কাছে সঁপে দিয়েছিলাম সাহেব। শুধু এই অভিশপ্ত দেহটা নয়, আমার এই অবুঝ মনটাও যে কখন অলক্ষ্যে আপনাকে দিয়ে দিয়েছি তা আমি নিজেও টের পাইনি। তের চোখে দিয়ে আবার নোনতা পানির ধারা নেমে এলো। সে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, আমারই ভাঙা মন, আমারই ক্ষত বিক্ষত শরীর, সবকিছু তো আপনার নামে লিখে দিয়েছি সাহেব। তাহলে আমি অন্য কাউকে কিভাবে স্বামী হিসেবে মেনে নেব? আপনি ছাড়া যে শরীরে অন্য কারো পৈশাচিক স্পর্শ সইবে না সাহেব। ওই বুড়ো প্রোগ্রাম ছুঁলে যে আমি মরেই যাব। আচ্ছা সাহেব, আপনি কি জানতে পেরেছেন আপনার এই পরিণতির কথা? আপনি কি আসবেন না? একটা বার এসে কি বাঁচাবেন না আমায়? তের এই করুণ মিনতি ঘরের চার দেয়ালে ঢাকা খেয়ে বারবার তার কাছেই ফিরে আসছিল। বাইরে তখন বাঁশির সুর আরো চড়া হচ্ছে, যা তের কাছে তার মৃত্যুর বাদ্যির মতো শোনাচ্ছিল। আগামীকাল সকালে তার ভাগ্য অন্য কারো হাতে তুলে দেওয়া হবে। আর তে কেবল এক বুক হাহাকার আর জাঙ্কুকের শেষ স্মৃতির টুকরোগুলো আঁকড়ে ধরে মৃত্যুর প্রহর গুনবে। আজ সকাল থেকে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যেন এক রাজকীয় মায়াপুরীতে রূপান্তর হয়েছে। পুরো সদরমহল থেকে শুরু করে ভেতরের অন্দরমহল পর্যন্ত
দামি লাল ও সোনালী কাপড়ের চাদর টাঙানো হয়েছে। সদর দরজায় গেট করা হয়েছে তাজা রজনীগন্ধা আর রক্ত গোলাপের মালা দিয়ে। উঠোনের চারধারে সুদৃশ্য পিতলের পাত্রে সুগন্ধি আতর মিশ্রিত পানি রাখা, যার সুবাসে চারপাশটা আমোদিত। বাজনাদাররা সকাল থেকেই উঠানের এক কোণে বসে বিয়ের সুর সাধছে, কিন্তু এই চোখ ধাঁধানো ঝাঁকজমক আর আলোর রোশনাইয়ের ঠিক আড়ালে লুকিয়ে আছে এক নিষ্পাপ মেয়ের জীবনের সবচেয়ে বড় অন্ধকার। রান্নাঘরের এক কোণে বসে সানা আর মোমো এক নাগাড়ে কেঁদে চলেছে। দু চোখের অশ্রুতে তাদের শাড়ির আঁচল ভিজে চুপচুপে হয়ে গেছে। মনের ভেতর এক তীব্র অপরাধ বোধ আর অসহায়তা তাদের ঘুরে ঘুরে খাচ্ছে। এত বড় প্রাসাদ, এত দাস দাসী, অথচ ওই অদ্ভুত বাচ্চা মেয়েটার জন্য তারা কিছুই করতে পারলো না। বড় গিন্নির কড়া পাহারার সামনে তারা একদম নীতি স্বীকার করতে বাধ্য হয়েছে। এদিকে যে ঘরটাতে থেকে বন্দি রাখা হয়েছিল, সেখানে তে যেন আজ আস্ত একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। বিগত কয়েকদিন এক নাগাড়ে বুক ফাটা আর্তনাদ আর কান্না করার ফলে তার চোখের সমস্ত পানি আজ শুকিয়ে গেছে। তার চোখে দুটো কটোরাগত শূন্য আর নিষ্প্রাণ। জেনির নির্দেশে কয়েকজন পরিচারিকা মিলে তাকে জোর করে একটা লাল বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছে। সাধারণত বিয়ের কনেকে যেভাবে পরম যত্নে আর ভালোবাসায় সাজানো হয়, তের ভাগ্যে তার কিছুই জোটেনি। অবহেলায় তার চুলে টেনে হিঁচড়ে একটা খোপা করা হয়েছে, গায়ে দেওয়া হয়েছে কিছু ভারী গহনা, কিন্তু সেই জমকালো লাল বেনারসি আর সোনার গহনার নিচে তের শুকিয়ে যাওয়া ম্লান মুখাবয়ব, চোখের নিচের গাঢ় কালো কালি আর ফ্যাকাশে ঠোঁট জোড়া তার ভেতরে তীব্র অসহায়ত্ব আর নির্মমতাকে যেন আরও বেশি স্পষ্ট করে তুলছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো বিয়ের কনে নয়, বরং কসাইখানায় নিয়ে যাওয়ার জন্য সাজানো এক বলির পাঠা। সে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। তার অবশ মস্তিষ্ক যেন আর কোনো কিছু অনুভূতির টের পাচ্ছিল না। এদিকে সদরমহলের আসরে তখন বেগম সাহেব মখমলের গদিতে হেলান দিয়ে বসে আছেন। তার পরনে জরি সুতার শেরওয়ানি, আঙুলে দামি পাথরের আংটি, আর চোখে সেই চেনা লোলুপ নোংরা দৃষ্টি। সে অধৈর্য হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। অবশেষে জমিদার কায়ের দিকে তাকিয়ে রসিয়ে রসিয়ে বলল, কই রে কাই, এবার আমার কচি বাচ্চা বউটাকে জলদি আনতে বল আসরে। আমার যার তর সইছে না তাকে এক পলক দেখার জন্য। আজ রাত থেকেই তো সে আমার খাঁচার পাখি। বন্ধুর এমন অধৈর্য রূপ দেখে জমিদার কাই হো হো করে হেসে উঠলেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকা জেনির দিকে ইশারা করে বললেন, হ্যাঁ গো জেনি, আর দেরি করো না, এবার মেয়েটাকে জলদি আসরে নিয়ে আসো। এমন শুভ কাজে আর দেরি করতে নেই, বোগাম তো তর সইতে পারছে না। জেনি মুখে এক চওড়া বিজয়ী হাসি ফুটিয়ে মাথা নাড়লেন। থেকে চিরতরে বিদায় করার এই লগ্ন উপস্থিত দেখে তার মনে তখন আনন্দের বন্যা বইছে। জেনির ইশারায় দুজন হট্টকট্ট দাসী তের দুই হাত শক্ত করে ধরে ঘর থেকে বের করে নিয়ে এলো। গত কয়েকদিনের অনাহার আর মানসিক অত্যাচারে তের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে নিজের পায়ে ঠিকঠাক মতো ভর দিয়ে হাঁটতেও পারছিল না। তার পা দুটো বারবার মাটির সাথে লেপ্টে যাচ্ছিল, আর দাসীর দুটো তাকে প্রায় শূন্যে ঝুলিয়ে টেনে হিঁচড়ে আসরের দিকে নিয়ে আসছিল। থেকে সেই জমকালো লাল বেনারসিতে মোড়ানো অবস্থায় আসরে প্রবেশ করতে দেখে বেগমের চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার ঠোঁটের কোণ দিয়ে কামনার লালা ঝরে পড়ল। তার হিংস্র লোলুপ দৃষ্টি তের নিথর শরীরের উপর এমনভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন পারলে সে এখনই সবার সামনে এক হিংস্র পশুর মতো তের উপর ঝাঁপিয়ে পড়ে তার সবটুকু ছিঁড়ে খুঁড়ে খেত। তে একবার কোনো মতে মাথা তুলে চারপাশের বিশাল ভিড়টার দিকে তাকালো। জমিদার বাড়ির উঠান জুড়ে কত নামি দামি মানুষ, কত আলো, কত আয়োজন, কিন্তু এই বিশাল জনসমুদ্রে তাকে এই জাহান্নাম থেকে টেনে তোলার মতো একটা হাতও এগিয়ে এলো না। সানা আর মোমোকে দূর থেকে লাঠিয়ালরা চেপে ধরে রেখেছে, ওরাও নিরুপায়। এই চরম মুহূর্তে তের অবাধ্য মনটা শেষবারের মতো আকুল হয়ে ডাকলো, সাহেব, আপনি কি সত্যি আসবেন না? একটাবার এসে কি আপনারই থেকে বাঁচাবেন না সাহেব? কিন্তু চারিদিকের বাঁশি আর কোলাহলের মাঝে তের সেই নীরব হাহাকার শূন্যেই মিলিয়ে গেল। তেকে জোর করে এনে বেগমের মুখোমুখি একটা জলচৌকিতে বসিয়ে দেওয়া হলো। মাঝখানে একটা পর্দার পাতলা আড়াল। আসরের মাঝখানে বসে থাকা কাজী সাহেব তার মোটা খাতাটা খুলে চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বিয়ে পড়ানো শুরু করে দিলেন। বেগম সাহেব ইতিমধ্যে এক বাক্যে কবুল বলে নিজের সম্মতি জানিয়ে দিয়েছেন। এবার কাজী সাহেব তের দিকে ঘুরে বসলেন। বলো মা, 3 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া জমিদার বেগম সাহেবের সহিত তোমার বিবাহ সম্পন্ন হইতেছে, তুমি কি রাজি আছো?
বলো মা, কবুল। পুরো আসর এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সবাই তের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু তে নিথর পাথরের মতো চুপচাপ বসে রইল। তার ফ্যাকাশে ঠোঁট দুটো একটু নড়ল না, সে যেন জীবন্ত এক লাশ। কাজী সাহেব কপাল কুঁচকে আবার একটু জোরে বললেন, কি হলো মা, চুপ করে আছো কেন? বলো কবুল। এবার তের ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ, ঘৃণা আর জাঙ্কুকের প্রতি থাকা সেই পবিত্র অনুভূতির শক্তি এক হয়ে তার কণ্ঠে ভর করলো। সে কোনো পশুর পায়ের নিচে পিষ্ট হতে রাজি নয়। তে এক ঝটকায় তার মাথার ঘোমটাটা পেছনে ফেলে দিল এবং কাজী সাহেবের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে চেঁচিয়ে বলল, না, আমি এই বিয়ে করব না, আমি কিছুতেই কবুল বলবো না। মুহূর্তের মধ্যে পুরো বিয়ের আসরে যেন একটা বোমা ফাটলো। চারপাশের মেহমানদের মাঝে তীব্র গুঞ্জন আর ফিসফিসানি ছড়িয়ে পড়ল। জমিদার বাড়ির আশ্রিতা মেয়ের এত বড় সাহস! কেউ কেউ চোখ বড় বড় করে তের এই দুঃসাহস দেখছে, আবার কেউ কেউ এই নাটকীয় পরিস্থিতি বেশ রসিয়ে রসিয়ে উপভোগ করছে। এক কোণে দাঁড়িয়ে থাকা জেনির ফর্সা মুখটা রাগে আর অপমানে এক নিমিষে কালো হয়ে গেল। তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। সে মনে মনে জানতো যে এই আপদ শেষ মুহূর্তে এমন একটা কোনো ঝামেলা পাকাবেই। বোকামের মতো প্রভাবশালী বন্ধুর সামনে তাদের এই অপমান জেনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। তার চোখ দুটো তের দিকে বিষাক্ত সাপের মতো চেয়ে রইল। জেনি আর এক মুহূর্ত নিজের রাগ সামলাতে পারলেন না। মেহমানদের সামনে এমন অপমানে তার কান দিয়ে যেন গরম তাপ বের হচ্ছিল। তিনি তের দিকে এগিয়ে গিয়ে দাঁতের দাঁত চেপে নিচু গলায় বললেন, তে, বেশি বাড়াবাড়ি করিস না বলছি। চুপচাপ কাজী সাহেবের কথার পিঠে কবুল বল। দেখছিস না দামি দামি সব মেহমানরা বসে অপেক্ষা করছে। তের ভেতরে তখন এক অদ্ভুত মরিয়া ভাব চলে এসেছে। হারানোর যখন আর কিছু নেই, তখন ভয় পাওয়ারও কিছু নেই। সে জেনির চোখের দিকে তাকিয়ে আরো জোরে চিৎকার করে বলল, আমি কবুল বলবো না, আপনাদের এই অন্যায় বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। আসরে বসা বোগাম সাহেবের মুখটা রাগে বেগুনি হয়ে উঠল। সে এক ঝটকায় মখমলের গদি থেকে উঠে দাঁড়িয়ে কায়ের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, কি হচ্ছে কি এসব কাই? একটা সামান্য চুনোপুটি মেয়ের এত বড় সাহস! এই হাবাতে মেয়ের নাটক দেখার সময় আমার নেই। যা করার তাড়াতাড়ি কর, নয়তো আমার অপমান করার ফল ভালো হবে না। জেনি এবার তের বাহুটা নখ দিয়ে শক্ত করে চেপে ধরে হিসিয়ে উঠলেন, তে, আমার মেজাজটা খারাপ করিস না, তাড়াতাড়ি কবুল বল। এই ভরা মজলিসে আমাদের জমিদার বাড়ির মান সম্মান এভাবে ধুলোয় ডোবাবি তুই নাকি? যে মান সম্মান বাঁচাতে একটা মেয়ের জীবন এভাবে জেনে শুনে নরকে ঠেলিয়ে দিতে হয়, সেই মান সম্মান ধুলোয় মিশে যাওয়াই ভালো। আমি কিছুতেই এই বিয়ে করব না। আপনারা আমাকে মেরে ফেললেও আমি কবুল বলবো না। চারপাশের গুঞ্জন তখন চরমে পৌঁছেছে। জেনি খুব ভালো করেই বুঝতে পারলেন যে সোজা আঙুলে আর ঘি উঠবে না। সবার সামনে জোর জবরদস্তি করলে বোগাম আর কায়ের ইজ্জত নষ্ট হবে। তাই তিনি এক মুহূর্তের জন্য নিজের রূপ বদলে সবার দিকে তাকিয়ে একটা চওড়া কৃত্রিম হাসি ফুটিয়ে বিনয়ের সাথে বললেন, আপনারা কিছু মনে করবেন না, একটু অপেক্ষা করুন। আসলে অল্প বয়সী মেয়ে তো, হুট করে এত বড় জমিদার বাড়িতে বিয়ের কথা শুনে ঘাবড়ে গেছে। আমি ওকে অন্ধরে নিয়ে গিয়ে একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি। কথাটা শেষ করেই জেনিতে লাল বেনারসির আঁচলটা মুচড়ে ধরে টেনে হিচড়ে তাকে আবার অন্দরমহলের সেই অন্ধকার ঘরটার দিকে নিয়ে গেলেন। রাগে আর আক্রোশে জেনির পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল। চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বের হচ্ছিল। ঘরের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে জেনি দরজাটা ধরাম করে বন্ধ করে দিলেন। তারপর এক হিংস্র বাঘিনীর মতো তের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুই হাত দিয়ে তের গলাটা শক্ত করে চেপে ধরলেন। তের শ্বাস আটকে আসতে লাগলো। তার মুখটা লাল হয়ে উঠল। জেনি তের মুখের উপর ঝুঁকে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কত বড় সাহস তোর! আমার চক্রান্তের মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করছিস? তোকে তো আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো। বল, কবুল বলবি কিনা? জেনির শক্ত হাতের বাঁধনে তের শ্বাস আটকে আসছিল। সে দুই হাত দিয়ে জেনির হাত দুটো সরানোর আপ্রাণ চেষ্টা করতে করতে কোনো মতে ভাঙা আর রুদ্ধ কণ্ঠে আকুতি জানালো, তুমি তুমি কেন বুঝতে চাইছো না মা? তোমার এই মেয়েটা যে জ্যান্ত মরে যাবে পশুকে বিয়ে করলে। মেয়ে বলে যদি বুকে টেনে নিতে নাও পারো, অন্তত একটা মানুষ হিসেবে আমাকে বাঁচতে তো দাও মা। দয়া করো আমার উপর, দয়া করো। তের মুখ থেকে মা ডাকটা শুনে জেনির ভেতরের আক্রোশ যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। সে এক ঝটকায় তের গলা থেকে হাত সরিয়ে তেকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তে কাশতে কাশতে মেঝের উপর গড়িয়ে পড়লো। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। তোর নিজের জীবনে তো কোনো মায়া নেই দেখছি। ঠিক আছে, অন্য ব্যবস্থা করছি। এই, কে কোথায় আছিস? সানা আর মোমোকে টেনে হিঁচড়ে এখানে ধরে নিয়ে আয়। জেনির কড়া হুকুম তামিল করতে প্রহরীদের এক মুহূর্তও সময় লাগলো না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন হট্টকট্ট লাঠিয়া সানা আর মোমোকে ঘরের ভেতর টেনে নিয়ে এলো।
লাঠিয়ালগুলো নির্মমভাবে ওদের চুলের মুঠি ধরে শক্ত করে টেনে রেখেছিল। ব্যথায় সানা আর মোমোর মুখ জোড়া কুকড়ে যাচ্ছিল। ওরা যন্ত্রণায় ফুঁপিয়ে কাঁদছিল। ওদের এই অবস্থা দেখে তের অন্তরাত্মা ভয়ে আর আশঙ্কায় কেঁপে উঠল। সে ছিটকে গিয়ে লাঠিয়ালদের হাত থেকে সানা আর মোমোকে ছাড়ানোর চেষ্টা করতে করতে জেনির দিকে তাকালো। মা, কি করছো তুমি এসব? ওদের অপরাধটা কি? ছেড়ে দাও ওদের, দোহাই লাগে তোমার। জেনি একপাশে দাঁড়িয়ে ওনার দামি শাড়ির আঁচলটা ঠিক করতে করতে এক পৈশাচিক দৃষ্টিতে তের দিকে তাকালেন। তার ঠোঁটের কোণে তখন এক চরম তৃপ্তির হাসি। এতক্ষণ তো ভালো কথায় রাজকন্যা রাজি হচ্ছিলেন না, তাই ভাবলাম একটু অন্য রাস্তা ধরি। এবার দেখ, তুই যদি কাজী সাহেবের সামনে গিয়ে হাসি মুখে কবুল না বলিস, তবে তোর সাথে সাথে তোর এই দুই সঙ্গীকেও আজ মরতে হবে। তোকে একা মারলে বা ভয় দেখালে যে কোনো লাভ হবে না তা আমি খুব ভালো করেই জানি। তুই তো পরোপকারী, তাই তুই না বললে তোর চোখের সামনেই তোর এই দুই প্রাণের সখীকে এই প্রাসাদের পেছনে জ্যান্ত পুঁতে ফেলা হবে। দেখি এবার তুই কিভাবে না বলিস। জেনির মুখ থেকে কেমন ভয়ঙ্কর আর পৈশাচিক কথা শুনে তের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। জেনির দিকে তাকিয়ে সে অস্ফুট বলল, না মা, তুমি এসব কি বলছো? তুমি তুমি এতটা নিচে নেমে গেছো মা? শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করতে, টাকা আর সম্পত্তির লোভে তুমি যে কোনো পর্যায়ে যেতে পারো? জেনি তের কথার পিঠে একটা বিকট আর তাচ্ছিল্যের হাসি হাসলেন। তার চোখে তখন কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক অন্ধ অহংকার। এতদিনে চিনলে তোর এই মাকে? শুনতে, নিজের লাভ আর স্বার্থের সামনে আমি কোনো ক্ষতির মুখ দেখতে রাজি নই। তার জন্য আমাকে যত নিচে নামতে হয়, যত রক্ত ঝরাতে হয়, আমি ঠিক ততটাই নামবো। এখন সিদ্ধান্ত তোর, তুই বোগামকে বিয়ে করে এদের দুজনকে বাঁচাবি, নাকি তোর জেদের জন্য আজ এই ঘরেই 3টে লাশ পড়বে? মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা সানা আর মোমো তখনও চুলের মুঠের ব্যথায় কাঁপছিল। সানা কান্নার মাঝে তের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তে, তুই ওনার কথায় রাজি হোস না রে তে। আমাদের মরণের ভয় দেখাস না, তুই এই পশুর ঘরে যাস না তে। কিন্তু সানার কথা শেষ হওয়ার আগেই লাঠিয়ালরা তার চুলে আরো জোরে একটা টান দিল। ফলে যন্ত্রণায় সানার মুখ থেকে আরো একটা আর্তনাদ বেরিয়ে এলো। সখীদের এই কষ্ট তের বুকটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। এক পাশে বোগামের নরক, অন্য পাশে আপনজনদের জীবন। তে এক চরম চোরাবালিতে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ তার জানা নেই। জেনির চোখের ইশারা পেতে দুই জল্লাদ লাঠিয়াল কোনো দয়া মায়া ছাড়াই সানা আর মোমোকে শক্ত মেঝেতে আছড়ে ফেলে দিল। পরক্ষণে তাদের হাতের মোটা লাঠিগুলো সপাং সপাং শব্দে ওদের পিঠের উপর পড়তে শুরু করলো। ওরে বাবা গো, মরে গেলাম গো, ছেড়ে দাও আমাদের। অসহায় সানা আর মোমো যন্ত্রণাকাতর চিৎকারে ঘরের চার দেয়াল যেন কেঁপে উঠল। ওদের উপর লাঠির প্রতিটি আঘাত যেন তের নিজের কলিজায় গিয়ে লাগছিল। তের অন্তরাত্মা তীব্র এক আতঙ্কে কুঁকড়ে উঠল। সে ডুকরে কেঁদে উঠে ওদের বাঁচানোর জন্য ছুটে যেতে চাইল, কিন্তু এক পা এগোনোর আগে পিছন থেকে জেনি তের বিয়ের খোপা করা চুলে হাত গলিয়ে বৈশাচিক শক্তিতে টান দিয়ে আটকে ধরলেন। ব্যথায় তের মাথাটা পেছনের দিকে হেলে গেল, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। কি করছো তুমি মা? দোহাই তোমার, দয়া করে ওদের ছেড়ে দাও। ওরা তো কোনো অপরাধ করেনি মা, ওদের তো কোনো দোষ নেই। ওদের দোষ না থাকলেও তোর তো আছে। তুই আমার কথার অবাধ্য হয়েছিস, আর তোর এই অবাধ্যতার জন্যই আজ তোর চোখের সামনে ওদের মরতে হবে। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখতে। তুই হাসি মুখে গিয়ে ওই বুড়োর গলায় মালা দিবি, নাকি তোর এই জেদের খেসারত দিতে এই দুটো মেয়ে এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? লাঠির আঘাতের শব্দ আর সখীদের আর্তনাদে তের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। সানা আর মোমোর শরীর ব্যথায় নীল হয়ে আসছে, মেঝেতে ওদের নখের আঁচড় পড়ছে। তে বুঝতে পারলো তার বাঁচার আর কোনো পথ নেই, সব দরজা লোহার তালা পড়ে গেছে। নিজের জীবন তো অনেক আগেই ছারখার হয়ে গেছে, কিন্তু তার এই অভিশপ্ত জীবনের জন্য আরও দুটো নিষ্পাপ প্রাণ কেন অকালে ঝরে যাবে? সানা আর মোমো তো তাকে সবসময় আগলে রেখেছে, ভালোবেসেছে। নিজের ভালোবাসার আহুতি দিয়ে হলেও আজ তাকে এই নরক বেছে নিতেই হবে। তে এবার জীবনের সবচেয়ে বড় কঠিন ও চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নিল। তার চোখ দুটো এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গেল। থামাও, ওদের মেরো না আর। ঠিক আছে, আমি বিয়ে করব, আমি কাজী সাহেবের সামনে গিয়ে কবুল বলবো। তবে আমার একটা শর্ত আছে গিন্নিমা, ওদের দুজনকে এখনই ছেড়ে দিতে হবে। আমার বিয়ের পর ওদের গায়ে যেন আর একটা আঁচড়ও না লাগে। তের মুখে সম্মতির কথা শুনে জেনি এক ঝটকায় তের চুল ছেড়ে দিলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক এবং পরম তৃপ্তির হাসি।
তিনি লাঠিয়ালদের দিকে তাকিয়ে হাত উঁচু করে ইশারা করলেন, থাম তোরা, আর মারার দরকার নেই, আমাদের রাজকন্যা লাইনে চলে এসেছে। জেনিতের ম্লান মুখের দিকে তাকিয়ে শাড়ির আঁচলটা কাঁধে তুলে নিয়ে বললেন, এই তো বুদ্ধিমতির মতো কাজ করেছিস, তোর এই একটা কথায় তিনটে প্রাণ বেঁচে গেল। এবার জলদি নিজের চোখের পানি মুছে সাজগোজ ঠিক করে নে, কাজী সাহেব বাইরে তোর জন্য বসে আছেন। সানা আর মোমো মেঝেতে যন্ত্রণা ছটফট করতে করতে তের দিকে তাকালো। সানা চোখ দিয়ে তখনও পানি গড়াচ্ছিল। সে মাথা নেড়ে তেকে বারণ করার চেষ্টা করলো, কিন্তু তে আর ওদের দিকে তাকালো না। সে এক জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে আয়নার দিকে তাকালো। আজ থেকে তার নিজের বলতে আর কিছুই রইল না, না দেহ না মন, সবটুকু এক অন্ধকার অতল গহ্বরে তলিয়ে গেল। তের নিথর দেহটাকে নিয়ে আবার যখন বিয়ের আসরে আসা হলো, তখন পুরো মজলিস জুড়ে একটা স্বস্তির গুঞ্জন উঠল। সানা আর মোমো অন্দরমহলের দরজার আড়ালে দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছে। বুকের ভেতরটা তাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারা তো মেয়েটাকে কোনো সাহায্য করতে পারলই না, উল্টো তাদের নিজেদের জীবনের জন্য আজ থেকে ওই জল্লাদের হাতে তুলে দিতে হলো। আসরে কাজী সাহেব আবার খাতা খুলে বসা মাত্রই কোনো প্রতিবাদ ছাড়াই একেবারে নিষ্প্রাণ ও যান্ত্রিক গলায় বলে দিল, কবুল। মুহূর্তের মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেল। চারিদিকের হইচই, মিষ্টি বিতরণ আর অভিনন্দনের জোয়ারের মাঝে জেনির মুখে ফুটে উঠল বিজয়ের এক পৈশাচিক হাসি। তার পথের সবচেয়ে বড় কাঁটা আজ চিরতরে দূর হলো। আর তে, লাল বেনারসিতে মোড়ানো এক অসহায় অবলা হরিণীর মতো সে শুধু মেঝের দিকে তাকিয়ে রইল। আজ সে অন্য কারো হয়ে গেছে। তার দেহ মন সবকিছু এক লম্পটের সম্পত্তিতে পরিণত হয়েছে। দূর ইন্ডিয়া থেকে জাঙ্কুক যখন ফিরে আসবে, তখন এশিয়ার তার সেই অবোধ থেকে খুঁজে পাবে না। বিদায়ের সব আনুষ্ঠানিকতা শেষে বোগামের বিলাসবহুল দামি গাড়ির পেছনের সিটে বসিয়ে দেওয়া হলো তেকে। গাড়ি স্টার্ট দিয়ে জমিদার বাড়ির সীমানা পেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে শুরু করলো। জানালার বাইরে তাকিয়েতে অঝরে কাঁদছিল। বুকের ভেতরটা চিরে শুধু জাঙ্কুকের শেষ রাতের সেই স্পর্শ আর মায়াবী মুখটা মনে পড়ছিল। ঠিক তখনই পাশে বসা নরপশু বোগামের কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এতক্ষণ সবার সামনে যে লোভ সে সামনে রেখেছিল, গাড়ির অন্ধকার কেবিনে একা পেতেই তা বাঁধ ভাঙল। বোগাম কোনো ভনিতা না করে তেল লাল বেনারসির আঁচলটা এক ঝটকায় সরিয়ে তার উন্মুক্ত কোমরে ও পেটে নিজের খসখসে নোংরা হাতটা বসিয়ে দিল। বোগামের সেই আকস্মিক ও কুৎসিত ছোঁয়াতে তীব্র এক আতঙ্কে কেঁপে উঠল। ঘৃণায় তার পুরো গা গুলিয়ে বমি আসতে চাইল। সে সিটের এক কোণে চেপে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, কি করছেন জমিদার বাবু? গাড়ি থামান, দোহাই আপনার, আমাকে ছুঁইবেন না। বোগাম তার মোটা ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটিয়ে তের আরও কাছে ঘেঁষে এলো। তার নিঃশ্বাসে মদের উগ্র গন্ধ তের দম আটকে দিচ্ছিল। চুপ করো আমার সোনা পাখি, একদম বাধা দিও না। কত নরম আর কুচি গা তোমার। তুমি তো এখন আমার ঘরের বৈধ বউ। তোমার এই রূপ আমাকে পাগল করে দিচ্ছে তে। কথাটা শেষ করেই বোগাম এক হিংস্র পশুর মতো তের গলার উপর নিজের মুখ ডুবিয়ে দিল। তীব্র ঘৃণায় আর অপমানে তে নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। সে তার দুর্বল হাত দুটো দিয়ে বোগামের চওড়া বুকটা ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু বোগামের অমানসিক শক্তির সামনে তের সেই চেষ্টা ছিল খড়কুটোর মতো অসহায়। বোগাম এক হাত দিয়ে তের মসৃণ পেটে আর কোমরে নোংরা ভাবে হাত ছোঁয়াতে লাগলো, আর অন্য হাত দিয়ে তের দুটো হাতকে একসাথে শক্ত করে চেপে ধরে তার গলা আর বুকে জোরপূর্বক চুমু খেতে লাগলো। তে কেবল ছটফট করছিল আর ডুকরে কাঁদছিল। তার চোখের পানি বেনারসির উপর টপ টপ করে পড়ছিল, কিন্তু সেই আর্তনাদ শোনার মতো বা বাঁচানোর মতো কেউ ছিল না চলন্ত গাড়িতে। তের জীবনের সকল নরকুণ্ড তো সবে শুরু হলো। এই নরপশু বোগামের হিংস্র থাবা থেকে যে আজ পর্যন্ত কোনো মেয়ে নিজেকে বাঁচাতে পারেনি, এরই বা কি হবে? জাঙ্কু কি আসবে তেকে বাঁচাতে, নাকি তের সারাটা জীবন ওই নরপশু বোগামের সাথেই কাটাতে হবে? কি হতে চলেছে পরবর্তীতে তের সাথে, তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা।